সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন, আগেই পরিচয় করে দিয়েছি, ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার, দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক। আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই কারণে যে আজকে বাংলাদেশের খেলা আছে মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6টায়। অন্যদিকে বিপিএলকে কেন্দ্র করে ফিক্সিং এবং পুরনো দলগুলোর যারা ফিক্সিংয়ে অভিযুক্ত তাদের আবার আসার একটা আগ্রহ, সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করছে টুর্নামেন্টের সাফল্য নিয়ে। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আপনারাও চাইলে যোগ দিতে পারবেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। এম এম কায়সার, প্রথমেই জানতে চাই যে আমরা বলছিলাম যে সাফল্য এবং ব্যর্থতা দুটো নিয়েই কথা বলছি। বাংলাদেশের ক্রিকেটে আসলে সবসময় কোনো না কোনো কারণে আলোচনায় থাকে, সেটা মাঠে সাকসেস পেলেও ব্যর্থ হলেও, আর মাঠের বাইরে টেবিলের খেলায় তো আসলে সবসময় নানাভাবে আলোচিত থাকে ক্রিকেট বোর্ড। গতকাল আপনার নিশ্চয়ই মনে আছে, গভীর রাতে কালকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সঙ্গে বিপিএলের দল নিয়ে কথা বলেছেন, তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কথা বলেছেন। সেখান থেকেই শুরু করতে চাই যে 900 পৃষ্ঠার একটা রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে হয়তো অনেকের নাম আছে, যেহেতু সেটা প্রকাশিত না, হয়তো অনেক দলের কথা বলা আছে, হয়তো অনেক বাইরের এবং ভেতরের লোকের কথা বলা আছে, কিন্তু কারো নাম প্রকাশ করা হয়নি। এই রিপোর্টটা কিন্তু গত কয়েক বছরের ধারাবাহিকতায় কয়েকটি কমিটির ফলের কিন্তু সমন্বয়। মানে সেই জায়গাটায় আপনি কি বলবেন যে কেন এখনো নাম বলা হচ্ছে না? প্রথম বিষয়টা হলো যে এমন হয়তো দেখা যেতে পারে যে যাদের নাম এখানে এসেছে তারা আর ক্রিকেট খেলবেনই না, বা এমন হতে পারে যে তাদের আর ক্রিকেট খেলার কোনো সম্ভাবনাই নেই। সো আমার কাছে যে জিনিসটা সবচেয়ে অবাক করেছে দুটো বিষয়। একটা হলো যে আপনি তো এই ধরনের তদন্ত অবশ্যই করবেন, কারণটা যখনই আপনি এই ধরনের কোনো অভিযোগ উঠবে তখন সেটার তদন্ত, সঠিক প্রক্রিয়া তদন্ত করার যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই করবেন, এবং সেই কারণে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হচ্ছে যে তারা অন্তত সেই ব্যবস্থাটুকু নিয়েছে। এখন বিষয়টা হলো যে এত রাতে কেন এই সংবাদ সম্মেলন করতে হবে? হ্যাঁ, আমরা ধরে নিতে পারি যে তদন্ত কমিটিতে যারা ছিলেন তারা এই রিপোর্টটা অত রাতে দিয়েছেন, তাহলে এটা পরের দিনও করা যেতে পারতো। এক নাম্বার টু হলো যে আপনি এই বিষয়টায় যখন প্রকাশ করতে চাইবেন না, আপনার মিডিয়ায় কারো নাম প্রকাশ করতে চাইবেন না বা এই ধরনের করতে চাইবেন, মানে যেহেতু আপনার টেন্ডেন্সিটা নেই এই সময়, বা বলছেন যে কিছুটা নৈতিকতার বিধি বাধা রয়েছে এই কারণে, তাহলে আমার মনে হয় যে এই রিপোর্টটা যে জমা হয়েছে এটার আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এটা যারা তদন্ত করেছিলেন তারা শুধুমাত্র গিয়েই আপনার বিসিবির সভাপতির কাছে এটা দিয়ে দিতে পারতেন। এটার জন্য আমার মনে হয় না যে মিডিয়াকে ডেকে এটা বড় করে প্রচার করার বা প্রচারণা করার কোনো বিষয়টা ছিল। এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল অন্যান্য জবের মতো কিন্তু একটা ক্রিকেট বোর্ডের কাছে একটা রিপোর্ট জমা হয়েছে। ক্রিকেট বোর্ডের যে কোনো একজন মিডিয়া ম্যানেজার অথবা আপনি মিডিয়া কমিটির চেয়ারম্যান যে কেউ একজন স্বীকার করলে কিন্তু এটা আমার মনে হয় বলে ফেললে আমার মনে হয় যে এই বিষয়গুলো আসতো না। আর বিষয়টা হলো যে 900 পৃষ্ঠার আপনি যে রিপোর্টের কথা বলছেন, দেখুন এটা 900 পৃষ্ঠার বইটা যখন ছাপা হয়েছে বা যেরকমভাবে হয়েছে, এবং তারা এখন এটা বলতে চাচ্ছেন না যে কার নাম সেখানে রয়েছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে এই মোবাইলের মধ্যে কিন্তু সেই রিপোর্টের অনেক অংশ রয়েছে। আচ্ছা, তো আমার কাছে যদি এই রিপোর্টের অংশ কিছু থাকতে পারে তাহলে আরও অনেক সাংবাদিকের কাছে থাকবে। সো আমার মনে হয় যে এটা বড় কোনো মানে লুকিয়ে থাকার কোনো বিষয় না, অথবা লুকো ছাপারও কোনো বিষয়টুকু না। সো যেভাবে পুরো বিষয়টা একটা হ্যান্ডেল করার প্রয়োজন ছিল বা যেরকমভাবে সফিস্টিকেটেড কায়দায় সেটা করার প্রয়োজন ছিল, আমার মনে হয় সেটা করা হয়নি। হ্যাঁ, তবে একটা বিষয় আমি একমত, যেহেতু আপনি এখানে অনেকের অভিযোগ এসেছে, অভিযোগ আসা এবং আপনি অভিযোগ প্রমাণিত হওয়া দুটো কিন্তু ভিন্ন বিষয়। আমার বিরুদ্ধেও যে কেউ কিন্তু অনেক ধরনের অভিযোগ করতে পারে, কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণিত হবে, আপনি আদালতে হোক অথবা অন্যান্য যে কোনো জায়গায় আমার প্রাতিষ্ঠানিক যে কোনো আইনি প্রসেসের মধ্যে, সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি কংক্রিটলিভাবে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে বা কাউকে সরাসরিভাবে দায়ী করতে পারেন না বা তার নামটুকু আপনি মেনশন করতে পারেন না। সেটা আইসিসির এই প্রক্রিয়ার মধ্যেও কিন্তু রয়েছে। দ্যাটস গুড, সেটা ফেয়ার এনাফ, এটা আমরা বলছি। এটা কিন্তু আমার প্রশ্ন যে আবার সঙ্গে বলা হচ্ছে যারা অভিযুক্ত তারা বিপিএল এর কোনো দলের সাথে থাকতে পারবেন না, মানে সেই ক্ষেত্রে তো তখন সেই নামগুলো কি এসেই যাচ্ছে কিনা? সেক্ষেত্রে খুব সম্ভবত ক্রিকেট বোর্ড সেটা সামনের বিপিএল হওয়ার আগেই এই রিপোর্টটা প্রকাশিত করবে। সেটা যদি আপনি না করেন তাহলে বিপিএলের মাঝখানে প্রকাশিত করলে তো কোনো লাভ নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ড যেহেতু এই রিপোর্টটা তার কাছে জমা হয়েছে এবং ক্রিকেট বোর্ডে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা তাদের বিরুদ্ধে ফার্দার আর কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে কিনা, অন্যান্য এই প্রক্রিয়াটা আরও সামনে লম্বা হবে কিনা, সেই সব বিষয় নিয়ে একটা কংক্রিট এক ধরনের সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল ক্রিকেট বোর্ডের, যেটা ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত দিতে পারেনি। আচ্ছা, কিন্তু এবারের বিপিএল কি আসলে তাহলে আপনি মনে করছেন যে কলঙ্ক মুক্ত, দুর্নীতি মুক্ত কিংবা সমালোচনা মুক্ত হবে? মানে যে প্রক্রিয়ায় কাজগুলো শুরু হয়েছে, গতকালই কিন্তু দলগুলোর নাম জমা দেওয়ার শেষ দিন ছিল, হওয়া উচিত।
কারণটা হলো যে এর আগে ক্রিকেট বোর্ডের যেরকমভাবে বিপিএল শুরু হয়েছে বা বিপিএল হয়েছিল, আমি মনে করি যে সেই সমস্যাগুলো যদি এবার তারা কাটিয়ে উঠতে না পারে ক্রিকেট বোর্ড, অন্তত যে সমস্যাগুলো, আমি যদি একদম স্পেসিফিকলি বলি, যে সমস্যাগুলো ক্রিকেট বোর্ড বিপিএল থেকে পেয়েছিল সেটার যদি আপনি 70% বা 75% সমস্যা যদি এবারের বিপিএলে আপনি সমাধান করতে না পারেন, তাহলে আমি মনে করি যে বিপিএল বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই বিপিএল বাংলাদেশ ক্রিকেটারদেরকে হয়তো টাকা দিচ্ছে কিছুটা, কিন্তু ক্রিকেটের যে বদনাম যেটা হচ্ছে বা ব্র্যান্ড ইমেজ যেটা ক্ষুণ্ণ হচ্ছে, সেটা প্রায় ধ্বংসের কাছাকাছি নিয়ে এসেছে। সো এবার যদি আপনি এবার বিপিএলটা নিষ্কুলুষ এবং আপনি বিতর্ক থাকতে পারে, অনেক ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু আপনি যেটাকে আমরা বলছি যে ফিক্সিং বিতর্ক, অথবা ধরেন আপনার ফ্র্যাঞ্চাইজিদের যেরকম কাছ থেকে ক্রিকেটাররা যে টাকা পয়সা পান সেটা যাতে ঠিকমতো দিতে পারেন, ফ্র্যাঞ্চাইজিরা তাদের দায়িত্ব যেভাবে রয়েছে সেটা ঠিকমতো করতে পারেন, সব কিছু যদি সেটা ঠিকমতো হয়, তাহলে আমার মনে হয় যে বিপিএলটা অনেকখানি একটা যে ধরনের একটা কলঙ্ক বা বদনাম রয়ে গিয়েছে, লেগে গিয়েছে বিপিএলের গায়ে, সেই বদনামটা ঘুচানোর একটা সুযোগ অন্তত এই কমিটিটা পেয়েছে। আমি জানি না তারা কতখানি সফল হবেন, বাট তাদের উদ্যোগটা যদি ভালো হয় আমি সেটাকে আপনার অভিনন্দন জানাই। আমার দুটো প্রশ্ন, একটা হলো যে একটা দেখছি যে আমরা যে 4টা টিম 11টা দল আবেদন করছে, তার 3টা থেকে 4টার সাথে সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালকরা জড়িত, যদিও তারা বলছেন যে গভর্নিং কাউন্সিলে থাকতে পারবেন না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। সেটা কি আসলে কতটা গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয় সেটা? আরেকটা প্রশ্ন হলো যে অনেক সমালোচনা উঠবে, কিন্তু ক্রিকেট বোর্ড কখনো কঠোর হয়ে ওই দোষীদেরকে আসলে শাস্তি দেয়নি, মানে সেই কারণেই আসলে সমস্যাগুলো আস্তে আস্তে বড় হয়েছে। এই দুটো প্রশ্ন, আপনার কি মনে হয় যে এই কমিটি সেই জায়গায় কঠোর হতে পারবে কিনা? না, পারবে না। সহজ বিষয়টা হলো যে পারবে না, যদি কারণটা হলো যে আপনি যদি সেই ফ্র্যাঞ্চাইজির মালিক থাকেন, আপনি এখানে মালিকানা থাকলেন না, আপনি এখানে হয়তো গভর্নিং বডিতে থাকলেন না, কিন্তু মালিকানার একটা পার্ট হিসাবে আপনি অন্যভাবে থাকছেন। সো সেটাই আপনি এখান থেকে তো ফ্যাসিলিটিসটা পাচ্ছেন, এটা আপনার টিম, হয়তো কাগজে কলমে না, কিন্তু আপনি অন্যভাবে এই টিমের সাথে জড়িত হয়ে থাকতে পারছেন, তাহলে আপনি তার বিচারটা কিভাবে করবেন? সো আমার মনে হয় যে এই বিষয়ে ক্রিকেট বোর্ডের একটা কংক্রিট এবং কনক্লুসিভ একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে ক্রিকেট বোর্ডের পরিচালক বা ক্রিকেট বোর্ডের পরিচালনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা কোনোভাবে কোনো বিপিএলের দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না, সেটা অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক, কোনোভাবেই সেটা থাকা তাদের মতে উচিত হবে না। শুধু তাই নয়, আমি মনে করি যে যেসব ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা রয়েছেন তারা অন্তত সেই দলের জার্সিটুকু পরে তাদের মাঠে, আপনি বাইরে থাকতে পারেন কিন্তু সেই দলের জার্সি পরে আপনি অন্তত মাঠে আসবেন না। এই জায়গায় আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের একটা পেশাদারিত্বের আচরণ করা উচিত। এটা পুরোপুরি যদি তারা এটা করতে পারেন, তাহলে আপনি মাঠে ফ্র্যাঞ্চাইজি বা দলগুলোকে কেন্দ্র করে যে সমস্যাগুলো তৈরি হবে সেই সমস্যাগুলোর একটা প্রপার সমাধানে আপনি আসতে পারবেন। যদি প্রপার সমাধানে আসতে হয় তাহলে আপনাকে এই ব্যবস্থাটাকে অবশ্যই নিতে হবে, কিন্তু মালিক আপনি, আপনার দল একটা সমালোচনা করেছে, আপনার দল একটা বাজে কাজ করেছে, আপনি কিভাবে বিচার করবেন? সো এখানে আমার মনে হয় যে এই বিষয়টা ভেরি মাচ ক্লিয়ার যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেসব ক্ষেত্রে হবে সেসব বিষয়গুলো পুরোপুরিভাবে দূর করে তারপর বিপিএল চালু করা উচিত। যদিও বিসিবির কর্মকর্তা কালকে ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন তিনি উদাহরণ দিয়েছেন যে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সৌরভ গাঙ্গুলি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি যদি থাকতে পারেন আমাদের থাকতে পারবেন, কিন্তু গভর্নিং কাউন্সিলে থাকতে পারবেন না, এরকম একটা উদাহরণ কিন্তু তিনি দিয়েছেন। সৌরভ গাঙ্গুলি কি বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন সময় আপনার ক্যালকাটা নাইট রাইডার্সের সাথে জড়িত ছিলেন? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না যে তথ্যটা সঠিক। কারণটা হলো যে সৌরভ গাঙ্গুলি অনেক আগেই কিন্তু আপনি আপনার এই আইপিএল এর দল থেকে তিনি সরে এসেছেন, আবার এখন বিসিসিআই থেকে সরে যাওয়ার পর তিনি আবার দলের সাথে আরেকটা দলের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। দ্যাট শুড বি দ্য সিস্টেম। আপনি সিস্টেমটা এটাই হওয়া উচিত যে আপনি একটা বোর্ডে পরিচালনার দায়িত্ব রয়েছেন, অথচ আপনাকে দেখা যাচ্ছে যে আপনি একটা বিপিএল এর কোনো একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত থাকবেন বা মালিকানায় থাকবেন, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু সেটাকে ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। যে সমস্যা, আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, যে সমস্যায় পড়েছিল কিন্তু আপনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে, আপনি দেরিতে মাঠে এসেছে, অথবা আপনি আম্পায়ারের সাথে অনেক ধরনের বিতর্ক তৈরি করেছে এবং অনেক ধরনের একটা অধিকার ফলানোর একটা চেষ্টাটুকু করেছে, যেটা কিন্তু আপনার ক্রিকেট বোর্ড মোস্তফা কামাল সাহেব যখন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে সেরকমভাবে ক্রিকেট বোর্ড ব্যবস্থা নিতে পারেনি, বা আপনার বিপিএল গভর্নিং কাউন্সিল ব্যবস্থা নিতে পারেনি। যেমন মনে হচ্ছিল যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কথাবার্তাই যেন সব কিছু মানে আপনার বিপিএল এর আইন কানুন তারাই বোধহয় তৈরি করছে। সো এই জিনিসগুলি অবশ্যই করতে হবে। দুইটা জিনিসকে আপনার মাস্ট আলাদা করতে হবে, একটা আপনি পরিচালনা পর্ষদ আলাদা এবং আপনার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছেন তারা আলাদা। কিন্তু আপনি যখনই দুটাকে মিক্স আপ করে ফেলবেন তখন সেখানে দেখবেন যে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অবশ্যই হবে, কাউকে না কাউকে বাড়তি কিংবা বেশি সুবিধা দিতে হতে পারে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা প্রশ্ন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কায়সার ভাইয়ের সাথে একটু কথা বলি। জি কায়সার ভাই শুনছেন, আপনি বলেন। কায়সার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ, কায়সার ভাইয়ের কথাগুলো খুব ভালোই লাগে। কায়সার ভাই এইসব কথা যদি ওই যখন বিভিন্ন ক্রিকেট বোর্ডের বিভিন্ন মিটিং এ তিনি তো থাকেন, এই কথাগুলো তাদেরকে বলে কিনা আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হলো ইন্ডিয়া তো আইপিএল থেকে অনেক লাভবান হয়েছে। এখন তার 3টা ফরম্যাটে তার 3টা দল, এগুলো কিন্তু সব আইপিএল এর প্লেয়ারই। বাংলাদেশ বিপিএল দিয়ে বাংলাদেশ কি লাভবান হয়েছে? লাভবান হয়নি। বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন মানে মানে যেসব কর্মকাণ্ড হয়েছে আমরা বিগত কয়েক বছরে দেখেছি, এটা দিয়ে বাংলাদেশের লাভবান কতটুকু হয়েছে বিপিএল দিয়ে? থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা উত্তরটা নিব, আরেকজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই, একবার উত্তরগুলো দিব। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই হোক জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি কায়সার চাচা। জি জি, আসসালামু জি, আমার কথাটা হচ্ছে আমরা গত ম্যাচে 2টা স্পিনার নিয়ে খেলছি আর 3টা পেসার। জি, কিন্তু আমরা যদি 2টা পেসার কমিয়ে সেখানে শরীফুল্লাহ শেখ মেহেদীকে ইনপুট করতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। কারণ ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে পরে কথা বলবো কিছুক্ষণ পরে। দর্শকের প্রশ্ন ছিল যে আপনি আসলে ক্রিকেট বোর্ডের প্ল্যাটফর্মে গিয়ে এরকম কথা বলেন কিনা। আমার যেটা মনে আছে, খুব সম্প্রতি ক্রিকেট বোর্ড একটা মত বিনিময় সভা ডেকেছিল সাংবাদিকদের সাথে বিপিএল নিয়ে, যদিও কমিটিটা ছিল আগের। সেই সময় আপনি যেও ছিলেন, আমিও ছিলাম, বলেছিলেন আপনি এই কথাগুলোর অনেকগুলোই, এবং অনেকের মাধ্যমেই কিন্তু এই কথাগুলো এসেছিল সামনে। সেটা কতটা আসলে বাস্তবায়ন হবে সেটা আপনি কি বিশ্বাস করেন আমি জানি না। আরেকটা প্রশ্ন দর্শকের ছিল যে আইপিএল থেকে যদি ইন্ডিয়া এত লাভবান হয় 3 ফরম্যাটে, বাংলাদেশ কিভাবে আসলে বিপিএল থেকে লাভবান হচ্ছে, আদৌ কি হচ্ছে কিনা? দর্শকের প্রথম প্রশ্ন বলি যে আমরা আমাদের প্ল্যাটফর্ম কিন্তু এটাই বলার জন্য। আমরা কিন্তু ক্রিকেট বোর্ডের মিটিংয়ে বসে তারপর তাদেরকে বলার কোনো কিছু নেই। আমরা আমাদের মতামতটা পত্রিকার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে এরকমভাবে বলার চেষ্টা করি, এবং সেটার আলটিমেট গোল কিন্তু একটাই, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন। এবং আমি বিশ্বাস করি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তাদেরও কিন্তু একই ধরনের চিন্তাভাবনা রয়েছে, গোলটা একই। আর বিপিএল নিয়ে আমরা এখন পর্যন্ত কি পেয়েছি, আপনি যদি হিসাব মিলান, সহজ হিসাব, আমরা এখন পর্যন্ত কিন্তু কিছু পাইনি। যা পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছি কিন্তু বদনাম। হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে আমরা তৈরি করতে পেরেছিলাম, যেরকমভাবে আইপিএল যেরকম রয়েছে বা পিসিএল যেরকমভাবে হয়ে থাকে, ক্যারিবিয়ান ক্রিকেট লিগ যেরকমভাবে হয়ে থাকে, সব কিছু মিলে একটা এখানে এই বিপিএল আমাদের জন্য খুব বড় একটা ব্র্যান্ড ইমেজ হতে পারতো। কিন্তু সেই ব্র্যান্ড ইমেজটা আমরা ক্ষতি করে ফেলেছি শুরু থেকেই। আমাদের শুরু থেকেই যেরকমভাবে ক্ষতিটা হয়েছিল, এবং সেটা মাঝখানে কিছুটা সমাধানে আসার একটা প্রক্রিয়া তৈরি হয়েছিল, কিন্তু সর্বশেষ বিপিএলে সেই বদনামটুকু আরও বেড়ে গিয়েছে। সো সব কিছু মিলে আপনি টানা 10 বছর 11 বছর ধরে একটা বিপিএল চলছে, সেই সমস্যাগুলো যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে সেটার ফলাফল কিন্তু আপনাকে একভাবে আসতে হবে যে যারা এই পরিচালনার সাথে রয়েছেন বা যারা এই সমাধানের দায়িত্বে রয়েছেন, আইদার তারা ক্যাপাবল না অথবা তারা পারেন না বা করছেন না, দুটো হতে পারে। অনেকগুলো কমিটি কিংবা অনেকগুলো গভর্নিং কাউন্সিলে কিন্তু চেঞ্জ হয়েছে, কেউই কি পারছেন না? কেন পারছেন না তাহলে? না, কেন পারছেন না বলেই কিন্তু এবার কিন্তু আপনি দেখবেন যে আইএমজি-কে দেওয়া হয়েছে পুরো বিপিএল পরিচালনার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে বিদেশি একটা কোম্পানিকে। তার মানেটা হলো যে আমি যে শুরুতে তো আরেকটা দেওয়া হয়েছিল গেমনকে, মানে আমি বলছি যে এই চেষ্টাও যে হয়নি তা না, মানে এটা তো নতুন তা না, মানে তাহলে কি আপনি দেবেন কাকে? আপনি গেমনকে দিচ্ছেন। গেমন কিন্তু প্রচন্ড বিতর্কিত একটা প্রতিষ্ঠান ছিল, এবং সেটা কিন্তু আপনার ক্রিকেট ফিক্সিং এর সাথে পর্যন্ত তাদের জড়িত থাকার এক ধরনের অভিযোগটা উঠেছিল। সো এখন যাদেরকে দিয়েছেন তারা আপনার ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা প্রতিষ্ঠান। আমি জানি না তারা কত দিন বা কত সুন্দর করে বা এই কায়দায় এখানে করতে পারবেন, কারণ বাংলাদেশে আপনি যে কোনো একটা দায়িত্ব কাউকে দিলে আপনি দেখবেন যে চারপাশ থেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু বাধা প্রতিবন্ধকতা আসে। আমি নিজে দেখেছি এটা, আমি সার্চ কমিটিতে ছিলাম এবং আমি দেখেছি যে এখানে আপনাকে বিভিন্ন ধরনের থেকে কিভাবে আপনার সমস্যা পড়তে হয় এবং কারা আপনার এইগুলো মানে আপনার সিদ্ধান্তগুলো চাপিয়ে দেন। সো আমার মনে হয় যে সেইভাবে যদি তারা মানে সেখান থেকে যদি তারা বেরিয়ে আসতে পারেন তাহলে এতদিন পর্যন্ত বিপিএল যে একটা সমস্যার মধ্যে ছিল সেই সমস্যায় আমি বলবো না যে 100% দূর হয়ে যাবে, বাট আমরা চাচ্ছি যেন একটা সুন্দর সফিস্টিকেটেড কায়দায় যদি বিপিএলটা হতে পারে তাহলে বুঝতে পারবো যে ইয়েস, এই টুর্নামেন্টের আমাদের প্রয়োজন রয়েছে। না, আইপিএল নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে, আইপিএলেও ফিক্সিং এর প্রশ্ন উঠেছে, কোনো দলকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আইপিএল একটা সিস্টেমের মধ্যে চলছে, কিংবা আইপিএল নিয়ে সেই ধরনের আসলে অভিযোগ এখন কম। মানে আমি বলছি যে সেই নিয়ন্ত্রিত জায়গাটায় বিপিএল কে আনাটা প্রয়োজন, মানে ঠিক কিনা? অবশ্যই। আর যেমন একটা জিনিস আমি বিশ্বাস করি, আপনার জীবন যখন রয়েছে জীবনের সমস্যা থাকবে, কিন্তু সমাধানও আপনাকে করতে হবে। আইপিএল এর সমস্যা হয়েছিল, কিন্তু সেই সমস্যার সমাধান তারা করেছে কিন্তু খুবই পেশাদারি কায়দায়। আপনি মহেন্দ্র সিং ধোনির মতো চেন্নাই সুপার কিংসকে তারা 2 বছর নিষিদ্ধ করেছে। তো এটা করার মতো সাহসটুকু তারা দেখিয়েছে, কারণ তারা কোনো একটা দলকে না, তারা কিন্তু পুরো একটা সিস্টেমের যাতে আপনার ল্যাপস না হয় সেই কারণে
সেভাবে তারা কিন্তু সিদ্ধান্তটুকু নিয়েছে। তো সেরকমভাবে সিদ্ধান্ত যদি নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বা আপনার IMG যাদেরকে দায়িত্বটুকু দেওয়া হয়েছে তারা যদি করতে পারে, তাহলে বিপিএলের ঘাড়ে লেগে থাকা এতদিনের বদনাম, যে বিপিএল বদনাম যে হয়েছে, আমি নিজে লিখেছি বিপিএল বদনাম, হ্যাঁ, যেন লিখতে পারি যে বিপিএল একটা মানে আমাদের জন্য একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করেছে, এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি নিজে খুব খুশি হব। আমরা আরেকজন দর্শককে পেয়েছি আমাদের সঙ্গে, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাফায়েত বলছিলাম কলাবাগান থেকে। জি জি। সাফায়েত। জি, আমি যে কথাটা বলতে চেয়েছি, আমি অ্যাবসলিউটলি কায়সার ভাইয়ের সাথে একমত। মানে উনি কথাটা বলার আগে আমার জিনিসটা মাথায় এসেছে। সেটা হচ্ছে যদি আমরা যদি বিপিএল সত্যি যদি আয়োজন করতে না পারি, ইভেন আগের বারের, আমি খুব অতীতে যাব না, আগের বারে যে মেজর প্রবলেমগুলো ছিল সেগুলো যদি সত্যি সলিউশনের মিনিমাম উপায় না থাকে, তাহলে এই বছর সেটা আয়োজনের দরকার নাই। আর আমার মনে হয় এবারে যদি বিপিএল আয়োজন করে যদি আমাদের যদি আরো বদনাম হয়, তাহলে যিনি একদম সদ্য প্রেসিডেন্ট হয়েছে আমিনুল ইসলাম বুলবুল, উনি আরো অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হবে। তো আমার মনে হয় এই ইমেজটা ধরে রাখার জন্য ওনার অন্তত এইবার এই জিনিসটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। কারণ এই বিপিএলটা ওনার অ্যাফেক্টেড, প্রথম অ্যাসাইনমেন্ট বোর্ডের একটা বড় যদি আমি কিছু দেখি, পরবর্তীতে তো ওনার আরো চ্যালেঞ্জ আছে। তো এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য, কাসাবের সাথে মিলে গেছে। আপনার সবচেয়ে বড় সমস্যা হয় মিডল অর্ডার ব্যাটিংটা, তখন সেখানে কিন্তু আর ব্যাটিং থাকে না। এবং অধিনায়ক যখন একটা প্লেয়ারকে সরাসরি বলেন একটা মাঠের মধ্যে তার দলের প্লেয়ারদের ব্যর্থতা নিয়ে, তখনও আসলে কি প্রকাশ্য কিনা যে আসলে কতটা বিপদে আছে বাংলাদেশ দল? এটা আমি দুটো ভাবে দেখতে চাই। একটা হলো যে আপনি কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। একটা দলের ক্রিকেটার যখন ব্যর্থ হচ্ছেন তখন তার সমালোচনা যদি প্রকাশ্যে করে ফেলেন অধিনায়ক, সেটা ধরেন আপনি, তার মানেটা হলো যে তিনি কতখানি বিরক্ত এবং কতখানি ডিসঅ্যাপয়েন্টেড যে তিনি সরাসরি এটা করে ফেলছেন, যেটা তার বলা উচিত ছিল আপনার ড্রেসিং রুমে, সেটা তিনি বলে ফেলেছেন এখানে। যেমন ধরেন আপনি একজন ছাত্র যদি কোনো কারণে খারাপ রেজাল্ট করে, সেটা তাকে আপনি নিশ্চিতভাবে কিন্তু কানমলা দিয়ে বাইরে স্কুলের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখলে সেটা সমস্যার সমাধান পাবেন না। স্কুল কম্পাউন্ডের মধ্যে তার কেন সমস্যাটা করছে সেটা তাকে জিজ্ঞেস করে তারপর আপনি করবেন এটা। কিন্তু যখনই আপনি এই ধরনের বিষয় চলে আসে, তার মানেটা হলো যে পুরো ক্যাপ্টেন কিন্তু তার দলের প্রতিও একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন ব্যাটিংটা নিয়ে, যেটা হওয়া উচিত না আমি মনে করি। কারণটা হলো যে আপনি যখনই মনে করবেন যে বেশি হতাশ হয়ে গেছেন বা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন, তখন মনে করবেন যে ইটস এন্ড অফ এভরিথিং। সো এন্ড অফ এভরিথিং বলে কোনো কিছু নেই, আপনাকে যেখানে এন্ড সেখান থেকে শুরু করতে হবে, ক্যাপ্টেনের কাজটুকু হবে সেটা। সো আমার কাছে মনে হচ্ছে যে হিট অফ দ্য মোমেন্টে অথবা বলার এক ধরনের বিষয় ছিল, সেই কারণে লিটন দাস বোধহয় এটা বলে ফেলেছেন, শামীম পাটোয়ারি সম্পর্কে বলে ফেলেছেন এটা, যেটা তার নাম মেনশন না করে তিনি হয়তো একটা বলতে পারতেন। পুরো মিডল অর্ডার তো আপনার কলাপস করেছে, শুধুমাত্র একজনকে দায়ী করে আপনার লাভটা কি? সো সেটা হয়তো তিনি স্লিপ অফ টাং হয়তো বলে ফেলেছেন এটা। আমি জানি না সেটা তিনি কিভাবে কাভার আপটা করবেন। তবে আমার কাছে মনে হয় যে যাদের দায়িত্বটুকু নিয়ে খেলার কথা ছিল, সেই দায়িত্বটুকু বাদবাকি যারা রয়েছেন তারাও কিন্তু ক্যাপ্টেনের এই আপনার মন্তব্যে বুঝে যাবেন যে ক্যাপ্টেন কতখানি ডিসঅ্যাপয়েন্টেড এবং ক্যাপ্টেন কেমন দল চান। সেটাতে তারা যদি দায়িত্বটুকু পালন করতে না পারেন, এটা তাহলে তাদের সমস্যা। আর বাংলাদেশ দলের আমি মনে করি যে আজকে যদি বাংলাদেশ দল জিততে পারে, তাহলে তৃতীয় ম্যাচেও জেতার একটা সম্ভাবনা তাদের সামনে থাকবে। তখন 5 নম্বর সিরিজও জেতার সম্ভাবনা তৈরি হবে 5টা। কিন্তু বাংলাদেশ দলের এই মিডল অর্ডারের এই সমস্যাটা আসলে অনেক দিনের এবং অনেককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে, কিংবা অনেককে আবার ফিরিয়ে আনা হচ্ছে, কেউই ক্লিক করতে পারছেন না। মানে তাহলে কি সমস্যাটা আসলে প্লেয়ারদের, সমস্যাটা কি আসলে আমাদের স্কিলের এই সীমাবদ্ধতায়? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা রয়েছে যে অনেককে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে, তার মানেটা হলো যে যাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে তারা কি খুব ভালো করেছেন দেখে তাদেরকে আবার আনা হচ্ছে? না, খারাপের মধ্যে যে ভালো তাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এটাতেই বোঝা যাচ্ছে যে আমাদের যে ধরনের একটা টি-20-র জন্য যে ধরনের একটা স্কোয়াড দরকার ছিল, বা যে ধরনের আপনার একটা নতুন বাঞ্চ অফ ক্রিকেটার প্রয়োজন ছিল, সেটা আমরা তৈরি করতে পারিনি। এবং আমরা নতুন যাদেরকে সুযোগটা দিয়েছিলাম তাদেরকে সুযোগটা কোনো অংশে কম দেইনি, কিন্তু তারা পারছেন না বলে এখন নতুন কোনো সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নিতে পারছেন না বা ম্যানেজমেন্ট নিতে পারছেন না। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যে যখন দেখবেন আপনি ছাত্র সবসময় খারাপ করে, তখন আপনাকে কিন্তু একদিক থেকে আবার লক্ষ্য রাখতে হবে যে আপনার টিচার কেমন, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। সো এই বিষয়টা আমি মনে করি যে সেই অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার সময়টুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলে এসেছে এখন, যে যারা শেখানোর জন্য রয়েছেন বা যারা এই সমস্যার সমাধান করার জন্য রয়েছেন, তারা কতখানি দায়িত্ব নিয়ে এবং তারা কতখানি এটাতে সফল হচ্ছেন, সেটাও একটা আমি মনে করি যে সেই অ্যাকাউন্টেবিলিটি বা চাওয়ার একটা সময় ক্রিকেট বোর্ডের কাছে এসেছে। তার মানে কি আপনি হেড কোচ কিংবা সিনিয়র সহকারী কোচ যিনি ব্যাটিং নিয়ে স্পেশালাইজ, মোহাম্মদ সালাউদ্দিন কিংবা ফিল সিমন্স, তাদেরকেই বলছেন আপনি? এভরিওয়ান। কারণটা হলো যে আমি মনে করি যে যখনই আপনি একটা সিরিজে জিতবেন,
তখন সেই সিরিজ জেতার পর যেহেতু সাফল্যটুকু আপনি টিম ম্যানেজমেন্টের সবাই নিয়ে নেয় এবং কোচিং প্যানেলেরও সবাই নিয়ে নেয়, ঠিক একই রকমভাবে দল যখন টানা ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকে তখন কেন ব্যর্থ হচ্ছে সেই দায়িত্বটুকু তাদেরকে, সেই রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। কারণ এই ব্যর্থতা ঘোচানোর জন্যই তাদেরকে কিন্তু রাখা হয়েছে এখানে, এমন না যে তাদেরকে অন্য কোনো কাজ তারা রয়েছেন তারা। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকের কাছে তারা তাদের কাজটুকু ঠিকমতো করতে পারছেন কিনা, বা যদি না পেরে থাকেন সমস্যাটা কোথায় সেটা ডায়াগনোসিস করার সময় ক্রিকেট বোর্ডের কাছে চলে এসেছে। তারপরও তো বাংলাদেশ টানা 4টা সিরিজ জিতেছে, মানে তাহলে সেই জন্যই কি আসলে চাপা পড়ে যাচ্ছে এই বিষয়টা একদম এক লাইনে? যখনই আপনি জিতবেন তখন কিন্তু আপনার সমস্যাগুলো বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি হারতে শুরু করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে এই সমস্যা অবশ্যই রয়েছে, সেটা বুঝতেই হবে। আর বাংলাদেশ, আমি মনে করি যে যে সিরিজগুলো জিতেছেন এটার জন্যেই আপনি যদি আর সামনে বাড়তে না পারেন, এটাকে ধরেই যদি আপনি মনে করেন না আমাদের কাজটুকু তো হয়ে গিয়েছে, আমরা তো জিতছি, কিন্তু যে কায়দায় জিতছেন এবং যে কায়দায় খেলছেন সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। জয়ের চেয়ে প্রসেসটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ধন্যবাদ আপনাকে এমএম কায়সার। জয়ের চেয়ে প্রসেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরাও মনে করি যে প্রসেস ধারাবাহিকতা রাখবে বাংলাদেশ এবং আজকে জয়ের ধারায় ফিরবে, সেই প্রসেসের ধারাবাহিকতায়। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি।